সবাইকে স্বাগত ভিসা টু এন্ট্রি। আজ আমি আছি বড়বাজার। হ্যাঁ, বড়বাজার এটা কোনো সাধারণ বাজার না, ভারতের সবথেকে বড় পাইকারি বাজার। এক ভুলভুলাইয়া, এই ভুলভুলাইয়ার শিকড় 400 বছরেরও পুরনো এবং একই সঙ্গে এটি একটি রহস্য। কী রহস্য? একটা সময় এখান থেকে কোটিপতিদের জন্ম হতো। শুনতে অবাক লাগছে না? হ্যাঁ, বাঙালি কোটিপতিদের জন্ম হতো এখান থেকে। কিন্তু আজকে সে সমস্ত আর নেই। আজ পুরো ব্যাপারটাই চলে গেছে গুজরাটি, মারোয়ারি এবং অন্যান্য সম্প্রদায়ের হাতে। বাঙালি মানে মুসলিমে কয়েকজন, মুসলিমে 95% নন বেঙ্গলি, 5% বেঙ্গলি। তবে এই বড়বাজারের ইতিহাস জানতে গেলে আমাদেরকে যেতে হবে 18th সেঞ্চুরিতে। এখন যে কলকাতা বড় মহানগর, তখন কেবলমাত্র গ্রামেরই সমষ্টি ছিল। তার মধ্যে একটি ছিল সুতানটি হাট। এই সুতানটিতে বাঙালি বস্ত্র ব্যবসায়ীরা এই বাজারটিকে তৈরি করে। হ্যাঁ, সেট, বসাক, সাহা ইত্যাদিতেই তখনকার বড় বড় বাঙালি ব্যবসায়ী। সেই সময় তাদের কাছে একটা বড় সুযোগ হয়ে আসে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে আসে এবং এই সুতোর কাপড় তাদেরকে আকৃষ্ট করে, কেননা ইউরোপে এই মানের কাপড় উৎপাদন হতো না যা এখানে হতো। তারা এই বাঙালি বণিকদের সাথে পার্টনারশিপে কাজ করতে শুরু করে। এই বাঙালি বণিকরা সাধারণত ঢাকা, মুর্শিদাবাদ এই সমস্ত জায়গা থেকে কাপড় নিয়ে এসে ইস্ট ইন্ডিয়া কোম্পানির জাহাজে তুলে দিত। মাঝখান থেকে প্রচুর মুনাফা কামাতো। হ্যাঁ, সেই মুনাফা কিন্তু অল্প কিছু নয়, কোটিতে কামাতেন। সেই সময়ে এখানকার স্থানীয় বস্ত্র ব্যবসায়ীরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে ব্যবসা করে কোটিপতি হয়েছিলেন। একবার ভেবে দেখুন, আধুনিক ব্যাংকিং ব্যবস্থার আগেও সেই যুগে এই ব্যবসায়ীরা এমন বিপুল সম্পদ গড়ে তুলেছিলেন যা আজকের মানদণ্ডেও বিশাল। তারা বিলাসবহুল বাড়ি তৈরি করেন, গাড়ি কেনেন, শিল্পকলার পৃষ্ঠপোষকতা করতেন এবং তাদের সমাজে অতুলনীয় প্রভাব ছিল। তাদের সেই সম্পদ গড়ে উঠেছিল এই বড়বাজারের ছোট্ট অলিগলির এই কাটরাগুলো থেকে। কিন্তু সমস্ত সাম্রাজ্যেরই একটি পতন হয়। সেই রকম এইখানের এই বাঙালি ব্যবসায়ীদের পতন শুরু হয় 1757-তে, যখন পলাশির যুদ্ধ হয়। নবাব সিরাজউদ্দৌলার পতন হয়। যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অংশীদার ছিল সে পরিণত হলো শাসকে। আস্তে আস্তে এই চত্বরের, এই বাজারের বাঙালি ব্যবসায়ীদের আধিপত্য কমতে শুরু করলো তখন থেকে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানে ব্রিটিশদের সময় এইখানের বাঙালি বণিকদের আধিপত্য কমতে থাকে। গুজরাটি, মারোয়ারি, অন্যান্য প্রভিন্সের আরও ব্যবসায়ীরা এই বাজার দখল করতে শুরু করে। ধীরে ধীরে বাঙালিরা ক্রমশ পিছিয়ে যায়। তা প্রথমেই বলেছিলাম, কোনো সাম্রাজ্যই দীর্ঘস্থায়ী হয় না। সেই বাঙালিদেরও এখানকার যে আধিপত্য, সেই আধিপত্য ধীরে ধীরে কমতে শুরু করে। তবে এই বড়বাজার কিন্তু অনেক কিছুর সাক্ষী, যেমন ব্রিটিশ শাসন, তারপরে আমাদের স্বাধীনতা, বামফ্রন্ট সরকার, ঝড়, জল, খরা, বৃষ্টি, বামফ্রন্ট সরকারের পতন, আবার তৃণমূল সরকারের আগমন। বড়বাজার কিন্তু আছে বড়বাজারই, বড়বাজার একটু পাল্টাই। এই বাজারটি একটি জীবন্ত ইতিহাস। এর সরু গলিগুলো, এর বিশৃঙ্খলতা যা একটা দীর্ঘ এবং প্রাণবন্ত কাহিনী বলে যায়। এটি কোনো পরিপাটি জাদুঘর নয়, এটি একটি জীবন্ত সত্তা যা শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে থাকার জন্য নিজেকে মানিয়ে নিয়েছে। এর অতীতের প্রতিধ্বনি খুঁজে পেতে হলে খুব মনোযোগ দিয়ে তাকাতে হয়। যানবাহনের কোলাহলে মুখরিত ও পণ্যে পরিপূর্ণ এই রাস্তায় দাঁড়িয়ে এর আগের রূপ কল্পনা করা সত্যিই খুব কঠিন।
কিন্তু যদি গভীরে যাওয়া যায় তবে সর্বত্রই রয়েছে নানা গল্প। আমি এখন যে রাস্তাটার ওপর দিয়ে হাঁটছি তার নাম কালাকার স্ট্রিট। একটা সময়ে এটার নাম ছিল ঢাকাপট্টি। বাংলাদেশের ঢাকার প্রসিদ্ধ সাহা পরিবারের বাসস্থান ছিল এখানে, কিন্তু এখন আর তারা নেই। এখন এর নাম পাল্টে হয়েছে কালাকার স্ট্রিট। প্রায় 500 একর জায়গা নিয়ে এই বড় বাজার তৈরি হয়। এর ব্যাপকতা উপলব্ধি করা প্রায় অসম্ভব। এটা শুধু খুচরো বা পাইকারি কেনাকাটার জায়গাই নয়, এটি একটি আয়ের বিশাল উৎস। পূর্ব ভারতের সব জায়গা থেকে দোকানদাররা এখানে পাইকারি দরে তাদের পণ্য কিনতে আসেন। বস্ত্র এবং পোশাক ব্যবসা অর্থনীতির একটি প্রধান অংশ হলেও ইলেকট্রনিক্স, হার্ডওয়্যার, মশলা এবং প্রসাধনীও সমান গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যদিও বাঙালি বণিক পরিবারগুলো মূলত এখান থেকে এখন চলে গেছে। বাজারটা এখন মারোয়ারি সম্প্রদায় এবং অন্যান্য ব্যবসায়ী গোষ্ঠীর দখলে। এই জনাকীর্ণ রাস্তাগুলির থেকেই এরা এই বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য পরিচালনা করে। এরাই এখন বাজারের আধুনিক কোটিপতি। কোনো বাজারই শুধুমাত্র পণ্য আর টাকার মধ্যেই সীমাবদ্ধ থাকে না, এটি তো মানুষকে নিয়ে। তাই বড় বাজারেরও আসল প্রাণ এখানকার মানুষজন। দীর্ঘদিন ধরে এখানে বসবাস করা পরিবারগুলো, এখানে বংশ পরম্পরায় কাজ করে যাওয়া সেই সমস্ত পরিবাররা। এই বড় বাজারের বৈশিষ্ট্য হলো এ একটা ক্যাওটিক জায়গার মধ্যেও অদ্ভুতভাবে বিজনেস করার ক্ষমতা। কি পাওয়া যায় না এখানে? ইংল্যান্ডের ব্রডক্লথ থেকে শুরু করে কাশ্মীরি শাল, আবার শ্রীলঙ্কার হাতির দাঁত থেকে শুরু করে তিব্বতের গরুর লেজ, সব কিছুই নাকি এখানে পাওয়া যায়। অনেকে তো বলে পয়সা দিলে এখানে বাঘের দুধও পাওয়া যেতে পারে। এশিয়ার সব থেকে বড় মানি মেকিং হাব হচ্ছে এই বড় বাজার। বাঙালি কোটিপতিদের আতুরঘর এই বড় বাজার। এখানে সব থেকে মজা হচ্ছে এখানে এই ক্যাওটিক ব্যাপার স্যাপার, কিন্তু কারোর সঙ্গে কারোর কোনো বিরোধ নেই। সবাই ব্যবসা করছে, কি সুন্দর ব্যবসা করছে, কি সুন্দর দোকানপাট চালাচ্ছে। বিভিন্ন প্রভিন্সের মানুষ এখানে আসে। তারা এই বড় বাজারকে আপন করে নিয়েছে, নিজের মতন করে নিয়েছে। দেখছেন, একটা ট্রাকের নিচেই কাকা বসে গেছে এই ফার্মুলা বেচতে। হ্যাঁ, এখানকার মজাটা হচ্ছে এটাই। এখানকার মানুষজন কিভাবে ব্যবসা করে, কি আশা নিয়ে ব্যবসা করে, সেটা খুব মজার। মাল প্যাকেট আনছি সকাল থেকে তো পৌঁছা আঙ্গুর আঙ্কাল 140। কাকা, তোমার নাম কি? নাম কি? আমার নাম নেই। তোমার নাম নেই? না। আচ্ছা, নামটা বলো, তাহলে তো ওখানে সুন্দরভাবে সবাই জানতে পারবে। সোহানলাল সোনকার। আচ্ছা, তুমি কত বছর করছো এখানে ব্যবসা? 40 বছর হলো। ঠিক আছে, ট্রাকের তলায় যে বসে আছো, ট্রাক সরিয়ে নিলে কি করবে? না, সকাল 5টার সময় রাত্রি 10টা। আচ্ছা, সকাল 5টা থেকে রাত্রি 10টা। বাহ বাহ বাহ, ঠিক আছে কাকা, বাবা। চালিয়ে যাও। হ্যাঁ, ঠিক আছে। ব্যবসা, সংস্কৃতি আর ইতিহাস, এই তিনের সংমিশ্রণই হচ্ছে বড় বাজার। আপনারা যদি এইরকম ধরনের কন্টেন্ট আরও দেখতে চান তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, তাতে আমি প্রেরণা পাবো আরও ভালো ভালো এরকম কন্টেন্ট বানাতে। এই বড় বাজারের আসল চরিত্র তার প্রধান রাস্তাগুলোতে পাওয়া যায় না। এর আসল রূপ লুকিয়ে আছে এর অলিতে গলিতে লুকিয়ে থাকা ছোট্ট স্বতন্ত্র এই বাজারগুলোতে, যেগুলোকে সাধারণত কাটরা বলা হয়। প্রতিটি গলি যেন এক একটি স্বতন্ত্র জগৎ। বড় রাস্তা থেকে কোনো গলিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই আধুনিক জগৎ এখানে উধাও হয়ে যায়। পারিপার্শ্বিক শব্দপটও বদলে যায়। ক্রেতা বিক্রেতাদের দর কষাকষি, কুলিকামিনদের চিৎকার, বিভিন্ন বিভিন্ন ভাষাভাষীদের সে এক চিৎকার চেঁচামেচি, সব মিলিয়ে এক যেন অন্য জগৎ।
তারপর আপনি যদি একটু মশলার বাজারের দিকে ঢুকে পড়েন, সেখানে হলুদ, এলাচ আর লঙ্কার সুগন্ধ বাতাসে ভেসে বেড়ায়। এটি ইন্দ্রিয়গুলোর জন্য এক চমৎকার অভিজ্ঞতা, যা আপনাকে প্রাচীন যুগে নিয়ে যেতে বাধ্য করবে। এখনও অবশিষ্ট কিছু বাঙালি ব্যবসায়ী এখানে ব্যবসা করে। এই মশলাপট্টির মধ্যেই কথা বলে নেব পালবাবুর সাথে। স্মৃতি বলতে কলেজে পড়তে পড়তে ওপরে থাকতাম, বাবা বলতেন, তখন এটা আমাদের বড় দোকান ছিল জয়েন্টে। হ্যাঁ, বাবা বলতেন একবার তুই গিয়ে বস। ওই বসতে থেকে 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 সামনের দোকানে কীরকমভাবে দোকানদারি হচ্ছে সেই সবগুলো দেখে 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 আস্তে আস্তে যখন বিকম পাস করলাম তখন দেখলাম যে বাবা বললো এখানেই বস। হ্যাঁ, কারণ কাস্টমারের সাথে ডিলিংসটা মেন। কাস্টমার পয়সা দিয়ে মাল কিনতে আসে, যদি ডিলিংসটা ভালো না হয় তাহলে অসুবিধা। ঠিক আছে, এবার কাকাদেরও বয়স তখন হয়ে যাচ্ছে আস্তে 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 সবাই যখন একটু ইয়ে হলো তখন থেকে তারপরে যখন সেপারেশন হয়ে গেল তখন 3 কাকা 5 ভাই ছিল। 3 কাকা বললো আমরা বিক্রি করে দেবো। ঠিক আছে, তাহলে আমাকে জিজ্ঞেস করলো, আমাদের সমিতি নিয়ে বসা হয়েছিল এখানে, আর আমাদের এখানে গোডাউনও ছিল। আমি একটা গোডাউন রাখলাম আর বললাম যে দোকান আমি রাখবো, ভ্যালুয়েশন তোমরা কষে দাও, যেটা হবে আমি দিই দিয়েই চালাচ্ছি মোটামুটি আপনাদের আপনার পরের জেনারেশন? না, আমার পরের জেনারেশন বলতে আমার ছেলে 4 এরকম, একটা ছেলে, মেয়ের বিয়েটা দিয়ে দিয়েছি। ব্যাকের আর কিছু দেখার নেই। এবার ঘুরতে ঘুরতে চলে যান মেছুয়া ফলের বাজারের দিকে। 1932 সালে আনুষ্ঠানিকভাবে এটা প্রতিষ্ঠিত হয়। মেছুয়া ফলের বাজার কলকাতা তথা সমগ্র পূর্ব ভারতের বৃহত্তম পাইকারি ফলের বাজার। বাজারে আম, বেদানা, আপেল থেকে শুরু করে নানা রকম ইম্পোর্টেড ফল পাইকারি রেটে বিক্রি হয়। হ্যাঁ, শুধু পাইকারি রেটে নয়, এখানে খুচরো ক্রেতারাও কিনতে পারেন, সেক্ষেত্রে দামের ঠাপড়া হয়। हम लोग तो 2 पीढ़ी से। 2 पीढ़ी से? इसका वो हाँ, कितना बोला? 2 पीढ़ी से। और 2 पीढ़ी, हम लोग 3 पीढ़ी से, हम लोग का पूरा परिवार। दादा था, फिर बाप है, फिर हम लोग। तो कितना साल हो गया होगा? मेरा हो गया करीब 45 साल हो गया फल में। এই বাজারটার একটা বৈশিষ্ট্য হলো এখানে ফল নিলাম করে বিক্রি হয়। বড় বড় ট্রাকে করে এখানে আসে ফল, তারপরে এখানকার আড়তদাররা এগুলোকে নিলাম করে। এটি মূলত একটি মাছের বাজার ছিল, সেখান থেকে এটি বিবর্তিত হয়ে এখন ফলের বাজারে পরিণত হয়েছে। মেছুয়া শব্দটি বাংলায় হচ্ছে মাছ বা মাছুয়া, জেলে, সেখান থেকেই এসেছে। এই বাজারটি সোম থেকে শনি অবধি খোলা থাকে। আর এই যে দেখছেন মুটেদের, এরাই কিন্তু এই বড় বাজারের মেরুদণ্ড। তারা এই সবচেয়ে সংকীর্ণ পথ দিয়ে ভারী ভারী বোঝা টেনে নিয়ে যায়। একটা হিসেব অনুযায়ী এখানে প্রায় 60,000 মুটে কাজ করে। সংখ্যাটা বুঝছেন? আমি যা খোঁজ নিতে এসেছিলাম সেটা দেখা হলো, আপনারাও দেখলেন। বড়বাজারের ইতিহাস কংক্রিট আর সময়ের নিচে চাপা পড়েনি। এখানে অতীতি বর্তমান। বড়বাজার আজও কলকাতার সবথেকে বড় বাণিজ্যিক কেন্দ্র, যা এমন একটা জায়গা যেখানে জটিলতা আর প্রাণশক্তির এক অসাধারণ সহাবস্থান রয়েছে। এটি এমনই একটি বাণিজ্য কেন্দ্র যেখানে ভাগ্য গড়ে ওঠে, ভাঙে এবং বাণিজ্যের অফুরন্ত শক্তির এক জীবন্ত প্রমাণ। এটি শুধু একটি বাজার নয়, এটি মানব উচ্চাকাঙ্ক্ষার এক প্রাণবন্ত জীবন্ত স্মৃতিস্তম্ভ, যার গল্প কখনোই শেষ হয় না। তো যে প্রশ্ন নিয়ে আমি এখানে এসেছিলাম, বড়বাজার কি আজও কোটিপতিদের জন্ম দিতে পারে? এক কথার উত্তর হচ্ছে হ্যাঁ, কারণ এই বাজারের সাথে ভারতবর্ষের 50,000-এরও বেশি মানুষ জড়িয়ে আছে। তার সম্ভাবনাটা ভাবুন। আর এখানে প্রতিদিন 100 কোটি টাকার ওপরে বিজনেস হয়। হ্যাঁ, বাঙালিরা হয়তো পারেননি,
বাঙালিরা বরাবরই একটুখানি সুখী মানুষ। বাপ ঠাকুরদারা কোটি টাকা করেছে, তাই আমাদের আর কিছু করার নেই। তাই ব্যবসা তুলে দিয়েছে মারোয়াড়িদের হাতে, গুজরাটিদের হাতে। খেলা একই আছে, খেলোয়াড় বদলে গেছে। নতুন প্রজন্মরা দায়িত্ব নিয়েছে এই খেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। বড়বাজার বড়বাজারেই আছে। তাহলে আজকে ভিসা টু এন্ট্রি এই পর্যন্তই। পরে এই ধরনের কন্টেন্ট দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ভিসা টু এন্ট্রি।